হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটা দীঘার ব্লগ নিয়ে। তো আমি প্রথমবার যাচ্ছি আমার বাবা মার সাথে একসঙ্গে দীঘায় ঘুরতে। আমাদের সঙ্গে টোটাল 4টে ফ্যামিলি ছিল, আমরা মোট 12 জন ছিলাম। তো আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। দীঘায় গিয়ে আমরা কোন কোন জায়গায় বেড়াতে গিয়েছিলাম, কোথা থেকে আমরা কি কি জিনিসপত্র কিনেছিলাম, আমরা কোথায় খাওয়া দাওয়া করেছিলাম, তাতে কীরকম খরচ হয়েছিল, সমস্ত ডিটেলস তোমরা আমার এই ব্লগ থেকে পেয়ে যাবে। আমার এই ভিডিওটা অনেক বড় হতে চলেছে, তাই জন্য আমি এটা 3টে পার্টে ভাগ করছি। আমরা ওখানে 3 দিন ছিলাম, তো আমি ফার্স্ট পার্টটা আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। ভোর তখন 5:40। আমরা তখন ব্যারাকপুর থেকে আমাদের দীঘা যাওয়ার বাসটাতে উঠে পড়লাম। এরপর দেখো, আমরা যেতে যেতে ভোরের যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যকে উপভোগ করতে করতে যাচ্ছিলাম আমরা দীঘার দিকে। তো আমরা বাসেই আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম, পাউরুটি, ডিম, কলা আর মোয়া দিয়ে। আর বাস কিন্তু টিফিনের জন্য অবশ্যই দাঁড়ায় কোলাঘাটের পরে গিয়েই, কিন্তু আমরা বাসেই আমাদের সকালের জন্য হালকা পাতলা টিফিনে আমরা নিয়ে গিয়েছিলাম, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। দেখো বাইরে দৃশ্যটা খুবই সুন্দর, কিন্তু ভীষণ কুয়াশা ছিল, তাই ভিডিও করাটা একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছিল, এতটাই কুয়াশা। কিন্তু তাও দেখো যে দৃশ্যটা ভীষণই সুন্দর, মানে অপরূপ একটা সৌন্দর্য। বাইরের ভোরবেলার একটা যে সৌন্দর্য, সেটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। এভাবে বাসে জানলার ধারে বসে যেতে যেতে এত সুন্দর একটা অভিজ্ঞতা লাগছিল, আমার খুবই ভালো লাগছিল। সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, তোমরা একবার দেখো, জাস্ট অসাধারণ। তো এরমভাবে আমরা এগিয়ে গেলাম। তো এরপরে আসছে একটা সুন্দর বিশ্ববাংলা গেট। তো সেখান দিয়ে আমরা দীঘায় প্রবেশ করলাম। দীঘায় প্রবেশ করার পর প্রথমে আসে ওল্ড দীঘা। ওল্ড দীঘায় গিয়ে আমাদের বাসটা একটু এগিয়ে গিয়ে বাসের যে স্টপেজ আছে, সেখানে বাসটা থেমে যায়। তো সেখানে আমাদের সকলকে নেমে যেতে হয়। বাসটা পুরোপুরি নিউ দীঘা পর্যন্ত যায় না, ওল্ড দীঘাতে গিয়ে স্টপেজে থেমে গেছিলো, সেজন্য আমরা সেখানেই নেমে গেছিলাম আমরা সবাই। এবং সেখান থেকে আমাদের আবার ভ্যান অথবা রিক্সা নিয়ে অথবা টোটো নিয়ে আমাদের নিউ দীঘায় যেতে হবে। সেখান থেকে প্রায় 10 মিনিট মতো রাস্তা হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা টোটো অথবা একটা ভ্যান রিক্সা টাইপসের, বাট ওটা ভ্যানও নয় রিক্সাও নয়, বাট বসে যাওয়ার মতো বেশ ভালো। তো 4 জনের বেশি এখানে তোলে না, তো আমরা 3টে করেছিলাম। তো দেখো পেছনে কাকুদেরও আসছে, সামনে আমাদের বাবা ভাই সবাই ওখানে উঠেছিল। আর আমি মার সাথে এবং আরও একজন তার মা, সবাই আমরা একসঙ্গে উঠেছিলাম। তো আমরা যাচ্ছিলাম হোটেল দেখতে। হোটেল আমরা আগে বুক করিনি, আর এখানে যারা আছে তাদের মানে সাহায্য নিয়ে তোমরা খুব সহজেই হোটেল ভাড়া করে নিতে পারবে। কেন কি যতক্ষণ না তোমাদের হোটেল বুক করা হচ্ছে বা কিছু, তো এনারা কিন্তু তোমাদের সাহায্য করবে, মানে একটা পছন্দ না হলে আর একটার সামনে নিয়ে যাবে, এরকম একটা বিষয়। তো আমরা সেখান থেকে পছন্দ করেছিলাম সাগরী হোটেল। হ্যাঁ, আর একটা জরুরি কথা, হোটেল বুক করার সময় আধার কার্ড কিন্তু প্রত্যেকের খুবই মাস্ট। আধার কার্ড ছাড়া কিন্তু অসুবিধা হয়ে যাবে হোটেল বুক করা। তো এই ছিল আমাদের হোটেল। কম খরচার মধ্যে এই হোটেলটা আমাদের খুবই পছন্দ হয়েছিল। বাথরুমটা যথেষ্ট পরিষ্কার ছিল, একটা বড় আয়নাও দিয়েছিল। তো হোটেলে আসার পর একটু রেস্ট নিয়েই আমরা রেডি হয়ে যাব। তারপরে আমরা যাব সমুদ্রতে স্নান করতে। সমুদ্রতে স্নান করতে যাবো বলে আমি তো ভীষণ এক্সাইটেড। আমি তো রেডি হয়ে নিয়েছি। এবার সেখানে তো ফোন নিয়ে যাওয়া যাবে না, তাই ওখানকার ক্যামেরাম্যানকে দিয়েই আমাদের ফটো তোলাতে হবে। তাই জন্য সেখানে গিয়ে, এটা আমাদের প্রথম ছবি, গ্রুপ ছবি। তো তারপর আমি নিজের কিছু পিকস তুলে নিলাম ক্যামেরাম্যানকে দিয়ে। তো এই টুপিটা আর চশমাটা ওনারই দেওয়া ছিল, আমি তো কিছু নিয়ে যাইনি, তো ওনারাই সমস্ত ব্যবস্থা করে দেয় এরকম ফটো তোলার জন্য। তো আমার জলের ঢেউটাকে খুবই ভয় লাগছিল। তো স্নান টান করে বাড়িতে আসার পরে লিফটে করে ছাদে গেলাম। ছাদে গিয়ে স্নান করে একটু রোদ লাগানোর জন্য
তো চুল টুল শুকিয়ে তারপরে নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, কেন কি খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে নিয়ে সন্ধেবেলায় আবার বেরোবো ঘুরতে। তো এই আমাদের হোটেল। তো আমরা বাইরে কোনো জায়গায় খাওয়া দাওয়া করিনি, আমরা যে হোটেলে ছিলাম সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এবং সেখানকার খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। তো আমরা নিয়েছিলাম ভেজ থালি। ভেজ থালিতে এখানে ওরা আমাদের অনেক কিছুই দিয়েছিল, ফুলকপির তরকারি, মিক্সড ভেজ, ডাল, পাঁপড়, তারপরে চাটনিও ছিল, আলু ভাজা ছিল। তো আমরা সমস্ত কিছু মোট কথা খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। এরপর আমরা আবার সন্ধেবেলায় বেরিয়ে গেলাম। তো সমুদ্রের পাশে কিছু বসার জায়গাও আছে, সেখানে বসে সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করতে আমরা প্রত্যেকেই বেরিয়ে গেছিলাম। সেখানে সবথেকে বড় বিষয় মানে এত লোক, মানে প্রচুর লোক, সেখানে মেলার মতো লোক ভিড় করে আছে। আর সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর মানে এক একটা গান এত সুন্দর হচ্ছিল যেটা জাস্ট বলে বোঝানো যাবে না। তোমরা একটু শোনো, তোমরা শুনলে বুঝতে পারবে। এরপরে রাত 8টা বেজে গেছিলো, 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তো তারপরে আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছিলাম। আর এই দিকটা জাস্ট খুবই সুন্দর ছিল, সমুদ্রের পাড়ে যেন রাশি রাশি লোকের ভিড় আর মেলা। জাস্ট মানে আলোগুলো এত সুন্দর ছিল, তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও খুব সুন্দর ছিল। তারপরে হঠাৎ দেখি আকাশে সুন্দর আলোর প্রভা। তো কিছুক্ষণ দাঁড়িয়ে এটা সম্পূর্ণ দেখার পরে আমরা আবার নিজেদের হোটেলে ফিরে গেলাম। হোটেলে যাওয়ার পথে এখানে ভুট্টা বিক্রি হচ্ছিল। সমুদ্রের ধারে এসে ভুট্টা খাবো না, এটা হতেই পারে না। তো আমি এখান থেকে ভুট্টা খেয়ে তারপরে হোটেলে ফিরেছিলাম। সারাদিন ক্লান্তির পর আমি হোটেলে ফিরে ঘুমিয়ে পড়েছিলাম। আর মারা খুব গল্প করছিল, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত 11:30টার সময় আমার যে হোটেলে ছিলাম সেখানেই খাওয়া দাওয়া করেছিলাম। তো রাতে ছিল আমাদের মাটন কষা আর রুটি আর লঙ্কার চাটনি। তো তোমরা যেরকমভাবে খাওয়া দাওয়া করবে, কি খাবে, তোমাদের হোটেলে আগের থেকেই বলে রাখতে হবে। তো ওরা সেই অনুযায়ী রান্নাবান্না করে রাখে। আর মাটন কষা রুটি খাচ্ছি, শেষ পাতে দই না হলে চলে নাকি। তো রাতে আমরা আবার দই কিনলাম। হোটেলেই সমস্ত কিছু ব্যবস্থা ছিল। খাওয়া দাওয়া ছিল আমার দীঘায় কাটানোর প্রথম দিনটির ভিডিও। এরপর আবার দেখা হবে পরের ভিডিওতে। দীঘা পার্ট 1 ব্লগটা দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার দ্বিতীয় ব্লগটা দেখতে কিন্তু একদম ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।